স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। রাশিয়ায় বৃহৎ পরিসরের অভিযান চালাচ্ছে ইউক্রেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত। হামাস যথারীতি ক্ষমতার আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল। ইরানের সহায়তায় প্রতিরোধের শক্তি এখনো দৃঢ়, বললেন হিজবুল্লাহ মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৩,০০০-এরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ এ তথ্য জানান খবর আনাদোলু এজেন্সির। মুনির আল বুরশ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মিশরের আরিশ শহর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০-এর বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। বিবৃতিতে বুরশ আরও বলেন, ওষুধ ও ভ্যাকসিন প্রবেশের ওপর দখলদারদের চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি বলেন, পানি নিরাপত্তা ভেঙে পড়ার ফলে গাজায় তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে। গাজার ৯০% জনসংখ্যা এখন নিরাপদ পানির অভাবে ভুগছেন। বুরশ ইসরায়েলের নতুন প্রবর্তিত সাহায্য বিতরণ ব্যবস্থাকে গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী গত ২৭ মে থেকে গাজায় মানবিক সাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের মতে গাজায় ইসরায়েলি অবরোধের ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হচ্ছে। ৯০ দিনের বেশি সময় ধরে মানবিক সাহায্যের জন্য সীমান্ত বন্ধ থাকায় গাজার ২৪ লাখ বাসিন্দা ক্ষুধায় নিমজ্জিত। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় ৫৪,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইতোমধ্যে উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অবরুদ্ধ উপত্যকাটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েল গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে। রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে বৃহৎ পরিসরের এক অভিযান শুরু করেছে ইউক্রেন, যার অংশ হিসেবে দেশটি রোববার রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে এএফপি জানায়, সূত্রটি জানায়, রাশিয়ার ভেতরের সম্মুখ সীমা থেকে অনেক দূরে থাকা শত্রু বোমারু বিমান ধ্বংসে ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো একটি বৃহৎ পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করছে। সূত্রটি আরও জানায়, এই অভিযানে ৪০টিরও বেশি বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বেলাইয়া বিমান ঘাঁটিতে আগুন ধরে গেছে। এদিকে রাশিয়ার একটি প্রতিনিধি দল রোববার ইস্তানবুলে উড়াল দিয়েছে, যেখানে সোমবার ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাসকে একটি সূত্র জানায়, আলোচক দলটি ইস্তানবুলে উড়ে গেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছিলেন যে কিয়েভও একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। ইহুদিবাদী কিছু কর্মকর্তা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী, বিশেষ করে হামাসের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টির কথা বললেও ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা। তারা বলছেন, হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ভেঙে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের বিষয়ে হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়ার জবাবে ইসরায়েলি ইয়েদিওত আহারোনথ পত্রিকার বিশ্লেষক ওভি ইয়াশাখরফ বলেছেন, হামাসের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে হামাস যে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং পতনের কাছাকাছি এমন কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। ইরানি সংবাদ মাধ্যম ইশনার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিশ্লেষক স্বীকার করে বলেছেন, আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরের কোনো ইচ্ছাই হামাসের মধ্যে দেখা যায়নি। এ প্রসঙ্গে ইসরায়েলি দৈনিকটির আরেক বিশ্লেষক আসাফ মেয়দানি দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করে বলেছেন,
তার ভাষায় সমস্যা হলো ইসরায়েল আর মাসের পর মাস ধরে চলা অচলাবস্থা সহ্য করতে পারছে না। দেশটি এখন সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও উত্তরাঞ্চলে পুনর্গঠন কাজ, অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, পশ্চিমা চাপ প্রভৃতি চ্যালেঞ্জের সম্মুখীন। আসাফ মেহদানি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা, যা চলমান সমস্যাকে আরও তীব্রতর করেছে। এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। এমনকি মার্কিন মধ্যস্থতা এখনও কোনো ফল এনে দিতে পারেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩৬ জন। এর মধ্যে দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৪,০০০ ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৪১৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ৩৭টি মরদেহ পৌঁছেছে, আর আহত হয়েছেন আরও ১৩৬ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪,১৯০ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১.৫ বছরেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহের মহাসচিব শেখ নাইম কাশেম ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরানের সহায়তায় উম্মাহের সংগ্রামে এবং ফিলিস্তিনি মুক্তিযুদ্ধের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা ইমাম খোমেনির আদর্শ ও বিপ্লবী দর্শনের ধারাবাহিক প্রতিফলন। এক বিবৃতিতে বলেছেন, আমরা আজও শত ন্যায়ের বিজয়ের প্রত্যাশায় বেঁচে আছি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। শেখ নাইম কাশেম বলেন, ইমাম খোমেনির চিন্তাধারা এখনও উম্মাহের মধ্যে জীবন্ত এবং তার বিপ্লবী পথ প্রদর্শন মোহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, ইমাম খোমেনি ছিলেন বিশ্বাস, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত, যিনি দখলদারি ও অত্যাচারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য মাইলস্টোন স্থাপন করেছেন। তিনি আরও বলেন, ইমাম খোমেনির নেতৃত্বে ইরান শাহী শাসনের আমেরিকান আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন ও মর্যাদাবান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, যা বিশ্বের সব নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। শেখ নাইম কাশেম ইরানের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে বলেন, ফিলিস্তিনের অধিকৃত ভূমি মুক্তির লক্ষ্যে ইরানি ইসলামী বিপ্লব অবিচল সমর্থন দিয়ে আসছে। আল কুদসের মুক্তির জন্য লড়াইয়ে ইরান উম্মাহের অটুট সহায়ক।